গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে আমরা আমাদের সকালের ম্যাথ ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। তো দেখো, আমরা মোটামুটি 25টার মতো অঙ্ক আজকে করব। তারপরে তোমাদের দুপুরে থাকবে তোমাদের জিকে ক্লাস প্রায় 11টার দিকে, আর 3টার দিকে থাকবে তোমাদের রিজনিং ক্লাস। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসগুলো এরকমভাবেই চলতে থাকবে। তো কেউ যদি নতুন থাকো তো অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করে নাও। এখানে আমরা কি করব, মক টেস্টের মতো সকালে 25টা অঙ্কর কোয়েশ্চেন, 11টার দিকে তোমাদের জিকের 25টা কোয়েশ্চেন এবং 3টার দিকে তোমাদের রিজনিংয়ের 25টা করে কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস চলবে। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে আসি। তাহলে দেখো, এখানে আমাদের প্রশ্নটিতে কি বলা আছে যে একটি সংখ্যার 25% যদি 75 হয় তবে সংখ্যাটি কত। তাহলে দেখো, 25% মানে আমাদের কত বলা আছে এখানে, ওয়েট, কলমটা অ্যাড করা নেই। হ্যাঁ, 25% মানে 25% মানে হচ্ছে 75, 75। তাহলে আমাদের 100%, 25%কে 100% করতে হলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 100% হয়ে যাবে। তাহলে এটাকেও 75কে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে 75কে 4 দ্বারা গুণ করলে আমাদের কত অ্যান্সার হবে? 300। তাহলে পুরো সংখ্যাটা কত? আমাদের 300। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন কী বলা আছে। দ্বিতীয় কোয়েশ্চেনে বার্ষিক 10% সরল সুদে কত বছরে 500 টাকা সুদে 150 টাকা হবে। তাহলে দেখো, একটা কথা তুমি যদি নোট করো তাহলে আমাদের 500 টাকার 10% কত হয়? 500 টাকার 10% হয় আমাদের 500 টাকার 10% হয় 50 টাকা। তাহলে 500 টাকার 10% এক বছরে যদি 50 টাকা হয়, তাহলে ক বছরে আমার 150 টাকা হবে? আমরা সবাই জানি 3 বছরে আমাদের 150 টাকা হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল 3 বছর। তাহলে দেখো, এখানে আমরা নর্মালি পি আর টি বাই 100ও করতে পারি, কিন্তু ওটা যতটা সময় লাগবে আমরা খুব তাড়াতাড়ি তার থেকে বেশি সময়ে, মানে বেশি কম কম সময়ে আমরা কি এটাকে করে নিলাম। ঠিক আছে, পরের অঙ্কে আমরা যাই। এই প্রশ্নে দেখো, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তো একটা প্রসেস মনে রাখবে যে কোনো একটা যদি সংখ্যা কিলোমিটার পার আওয়ারে আছে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসি, তাহলে আমরাকে কত দ্বারা গুণ করতে হয়? তাহলে আমরাকে 5/18 দ্বারা গুণ করতে হয়। আর যদি আমাদের উল্টা করতে হতো যে মিটার পার সেকেন্ডে আছে, আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাহলে 18/5 দ্বারা গুণ করতে হতো। তাহলে দেখো, এটাকে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো, 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে 5 সেকেন্ডে কত যাবে। তাহলে 5 সেকেন্ডে আমাদের কত যাবে? তাহলে এটাকে 5 দ্বারা গুণ করে দিতে হবে। 5 গুণিয়ে 100 মিটার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্নে দেখো, যে দুটি সংখ্যার গড় হচ্ছে কত? 15। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? গড় মানে কি? যে যতগুলো সংখ্যা আছে আমার দুটো সংখ্যাকে যোগ করে নিয়ে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে দুটি সংখ্যার গড় যদি আমার 15 হয়, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে? আমার দুটি সংখ্যার মোট হয়ে যাবে আমার 15 গুণিত 2, 30। তাহলে দুটি সংখ্যার মোট হয়ে গেল আমার 30। তার মধ্যে বলে দেওয়া আছে কি একটা সংখ্যা হচ্ছে 10। তাহলে 10কে বিয়োগ করে দিলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। অপর সংখ্যাটা তাহলে কত হবে? 20। তাহলে আমাদের অপশন বি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। পরবর্তী প্রশ্ন দেখো, যে একটি আয়তক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান হয় আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য আমাদের রয়েছে
40 মিটার, আর প্রস্থ রয়েছে 30 মিটার। গুণ করলে আমাদের কত হবে? 1200 বর্গ মিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি জিনিস 400 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? 800 টাকায় একটি জিনিস 800 টাকায় কিনে 1000 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? তো দেখো, আমি যে অঙ্কটা তোমাদের করাচ্ছি, তোমরা যখন অঙ্কটাকে করবে তখন কি করবে, যে ভিডিওটাকে পজ করে নেবে, নিজে করবে আর অ্যান্সারটাকে মেলাবে, ঠিক আছে? তাহলে দেখো, 800 টাকা কিনে 1000 টাকায় বিক্রি করলো, মানে আমাদের লাভ কত হলো? যে লাভ আমাদের হলো 1000 মাইনাস 800, কত? 200 টাকা। সেই 200 টাকাটা কার উপরে আমাদের লাভ হচ্ছে? আমাদের ক্রয় মূল্যের উপরে। আমরা কিনেছি কত টাকায়? আমরা 800 টাকায় কিনেছি, গুণিত 100। তাহলে কত হবে? 4 পঁচিশে 100, 25%। তা লাভের পরিমাণ হচ্ছে 25%। আমাদের অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো, আমাদের পরবর্তী প্রশ্নে আমরা দেখি, এখানে আমাদের বলে দেওয়া আছে কি, এ অনুপাত বি বা এ বাই বি, একই ব্যাপার। আমাদের এ বাই বি হচ্ছে আমাদের 2/3, আর বি বাই সি হচ্ছে আমাদের, বা বি অনুপাত সি হচ্ছে আমাদের কত? 4/5। তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে? এ আর সি কিভাবে আমরা বার করব? তোমরা যদি দেখো যে এ বাই বি গুণিত বি বাই সি যদি আমরা করি, তাহলে বি বি কেটে যায়, পড়ে থাকে কে? এ বাই সি। তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 2/3 গুণিত 4/5। তাহলে কত হচ্ছে আমাদের? কাটাকাটি যাচ্ছে কি? যাচ্ছে নাই। 4 দুগুণে 8, 3 5 15, 8/15 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এ অনুপাত সি সমান 8/15। অপশান বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নটা দেখো, এখানে আমাদের গুণ করতে বলা আছে যে এক্স প্লাস 5 রয়েছে আর এক্স মাইনাস 3 রয়েছে, এই দুটো গুণ আমরাকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এক্স 5-এ হচ্ছে 5x, তারপরে আমরা নিচেরটা করব যে -3x প্লাস মাইনাসে -15। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। আমাদের দেখো এখানে এই অ্যান্সারটা আমাদের কোথায় রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 2x, আমাদের অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক দেখো, 5 জন লোক একটি কাজকে 10 দিনে করতে পারে, 2 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমরা এপাশ ওপাশ মিলাই। 5 জন লোক রয়েছে, দেখো এই অঙ্কটা করার সময় আমার মনে হলো যে স্কিপ হয়ে গেছে, তার জন্য আর একবার বুঝিয়ে দিচ্ছি। যদি এটা একবার করিয়েছি তাহলে এটাকে ইগনোর মেরে দেবে, একটু এগিয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে বলা আছে 5 জন লোক একটি কাজকে 10 দিনে করতে পারে, তাহলে 2 জন লোক সেই কাজটি কত দিনে করতে পারবে? তো আমাদের এটা নিয়ম হচ্ছে কি, আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের যত কিছু দিন, লোক যত কিছু থাকবে, সেটা আমাদের কোথায় বসবে? সেটা আমাদের বসবে উপরে, আর কাজটা আমাদের নিচে বসবে। তাহলে 5 জন লোক 10 দিনে কাজ করছে, কাজ ধরে নিচ্ছি 1, ঠিক আছে? সেই সমান কাজ আমাদের 2 জন লোক কত দিনে করবে আমরা জানি না, তো তার জায়গায় লিখছি x, যেহেতু কাজের পরিমাণ সেম 1 লিখে দিলাম। কাটাকাটি করি, 5 দুগুণে 10, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল আমাদের 25। তাহলে 2 জন লোকের সেই কাজটি করতে কত দিন সময় লাগবে? 25 দিন সময় লাগবে। তারপরে প্রশ্ন দেখো, এখানে কি বলা রয়েছে? একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, তার পরিধি কত? একদম ইজি কোয়েশ্চেন। বৃত্তের পরিধির সূত্র কি হচ্ছে? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, 2πr, যেখানে 2 হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে 2 গুণিত আমাদের এখানে হচ্ছে পায়ের মান বলে দেওয়া আছে, পায়ের মান বলে দেওয়া আছে কত? 22/7, আর হচ্ছে আমাদের কত? 7, 7 7 কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কত? 44 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
তারপরে অঙ্কটা দেখো, 0.04 বর্গমূল কত। বর্গমূল যখন আমরা করি তো সবসময় মনে রাখবে, দেখো নর্মাল নিয়মে তো সবাই পারবে, আমি একটু শর্টকাটে বলছি তোমরাকে। তো দুটা সংখ্যা তোমাদের কাছে রয়েছে, দুটা সংখ্যা মিলে একটা সংখ্যা আমাদের হয়ে যায়, ঠিক আছে। যদি 4টা সংখ্যা হতো তাহলে আমাদের সেটা হয়ে যেত দুটা সংখ্যা। তাহলে 4-এর আমাদের বর্গমূল কত হয়, 4-এর বর্গমূল হয় 2, তাহলে একটা সংখ্যা হয়ে গেল। আর এখানে আমাদের দশমিকটা বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে অঙ্ক দেখো, কি বলা রয়েছে যে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি যথাক্রমে 3000 ও 4000 টাকা বিনিয়োগ করেছে, বছরের শেষে 1400 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে দেখো যে এ কত টাকা বিনিয়োগ করেছে, এ বিনিয়োগ করেছে 3000 টাকা, আর বি বিনিয়োগ করেছে 4000 টাকা, ঠিক আছে। তাহলে দেখো যে এদের অনুপাত কত হয়ে যাবে, 3:4, 3:4 হয়ে গেল। এবার দেখো এই অনুপাতগুলোর সমষ্টি কত হয় আমাদের, 3 আর 4 7। এবার আমাদের কার লভ্যাংশ এখানে জিজ্ঞেস করেছে, এ কত টাকা পাবে। তো এর অংশ ছিল 3/7 গুণিত লাভটা কত, 1400 টাকা। তাহলে 7 দুগুণে 1400, 3 দুগুণে 600 টাকা। তাহলে এ কত টাকা পাবে, এ পাবে 600 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 600। নেক্সট দেখো, এখানে আমাদের কি বলা রয়েছে, এখানে আমাদের বলা রয়েছে যে x² - 9 যদি 0 হয় তাহলে x এর মান কত হবে। তাহলে x² - 9 0, xকে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে x² আচ্ছা সরি, x²কে আবার কি 9কে ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে x² 9 হয়ে গেল, x এটাকে রুট করে দিলাম, 9কে রুট করে দিলাম। তাহলে কত বাইরে আসবে, সবসময় এটা করবে কি +-3, শুধু 3 হবে না, যখনই আমাদের রুট থেকে বাইরে যাবে তখন +-3, মানে +3ও হতে পারে অথবা -3ও হতে পারে। তাহলে দুটোই আমাদের অ্যান্সার হবে, x +-3। অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো এখানে আমাদের করণীয় বস্তু কী হচ্ছে, করণীয় বস্তু হচ্ছে যে সবচেয়ে প্রথমে আমরাকে এই তিনটাকে লসাগু করতে হবে। 12, 15, 20 যদি লসাগু আমরা করি তাহলে কত বার হবে, 60 বার হবে। লসাগু তোমরা করে দেখে নেবে, 60 বার হবে। এবারে আমাদের বলা কী রয়েছে, এবারে আমাদের বলা রয়েছে যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে 5 অবশিষ্ট কখন থাকবে, যখন এটার থেকে 5 বেশি হবে। তাহলে 60-এর থেকে যদি 5 বেশি হয় তাহলে 65। তাহলে আমাদের সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হচ্ছে 65, যেটাকে আমরা 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে কি 5 অবশিষ্ট থাকবে। পরের প্রশ্নে দেখো, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তো 1 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলি কত হচ্ছে, প্রথমে দেখো 2 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, 11 হচ্ছে, 13 হচ্ছে, 17 হচ্ছে, আর 19 হচ্ছে। তাহলে এইগুলোকে আমরাকে যোগ করতে হবে, যোগ করো। তাহলে কত হচ্ছে, 19 আর 11 হচ্ছে 30, 17, 13, 30, বাকিগুলোকে যোগ করো, কত হচ্ছে 7 আর 5 12, 12 আর 3 15, 16, 17। আমাদের দেখো 7 আসবে আমাদের ইউনিট ডিজিট, তো আমাদের 7 তো একটা অপশানেই রয়েছে, সেটা হচ্ছে কত 77। তাহলে এখানে আমাদের 77 হয়ে যাবে। নেক্সট দেখো, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তার উচ্চতা কত। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে কি √3/2 গুণিত
বাহু, বাহু আমাদের কত, বাহু হয়ে যাচ্ছে আমাদের 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2√3, 2√3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা আমাদের অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমালে তার খরচ অপরিবর্তিত থাকবে? তাহলে দেখো, 100 টাকার চিনি ছিল, এখন হয়ে গেছে 120 টাকা, কিন্তু ফ্যামিলি তো আর টাকা বাড়াচ্ছে না, সে সেই 100 টাকাই রাখতে চায়। ফলে কি আমাদের এই যে 20% আছে, দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে সেই 20 টাকা তো আবার মানে 100 টাকাই আমাদের খরচা করতে হবে, যে ফ্যামিলি খরচ তো আর বাড়াচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখন তো দাম হয়ে গেছে কত, এখন দাম হয়ে গেছে 120 টাকা, তাহলে 20 টাকা দাম, 20 টাকা আমাদের কমাতে হবে কার উপরে, 120 টাকা যেখানে আমাদের চিনির দাম এখন গুণিত 100, তাহলে কত হচ্ছে, হচ্ছে এখানে আমাদের 6, আর 6 দ্বারা 100কে ভাগ করলে আমাদের হয়ে যায় 16/2/3%, যেটা আমাদের এখানে টাইপিংয়ে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে 16/2/3%। এবারে দেখো এখানে তোমাদের একটু কিছু জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা একটু ধ্যান দিয়ে মনে রাখবে, এটা তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোতেও কাজে লাগবে। একটা ছক একটু মনে রাখবে, যে আমাদের যদি বলা হয়, যে 16.2/3% কম, তাহলে আমাদের যদি বেশি কত বাড়বে, তাহলে মনে রাখবে সবসময় 20% হবে। যদি 20% কম বলা থাকে আর কত বেশি হবে, তাহলে সেটা 25% বলা হবে। ভাইস ভার্সা, এটা ভাইস ভার্সা, যদি বলা হয় কোনো একটা জিনিসের দাম 25% বাড়ছে, তাহলে তার খরচা কত কমাতে হবে, তাহলে 20% কমাতে হবে। এরকম করেই আমাদের চলতে থাকবে। এই 25% আবার যদি কম হয়, তাহলে এখানে হয়ে যাবে 33.13%। এই ছকটা একটু মনে রাখবে, কারণ এটা প্রায় পরীক্ষাতে আসে, আর যদি জানা থাকে তাহলে তোমাকে অঙ্কটা আর কষতে হবে না। তাহলে কোনো একটি চিনির মূল্য যদি 33.13% বাড়ে, তাহলে তার ফ্যামিলিকে খরচ কত কমাতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 25% হয়ে যাবে। ঠিক আছে, সেইরূপ তোমরা অঙ্কগুলা করবে। পরের অঙ্কে আমরা যাই। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? আমাদের এই প্রশ্নটা দেখো, কি বলা রয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? দেখো এই ক্ষেত্রে আমাদের একটা নর্মাল প্রসেস তো আমরা জানি, ঠিক আছে। একটু তাড়াতাড়ি যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? তাহলে মনে রাখবে যে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত আমাদের কত দেওয়া আছে, পিতার বয়স 4:1, দাঁড়াও, 4:1, আর 5 বছর পরে সেটা আমাদের হয়ে যাচ্ছে কত, 3:1 হয়ে যাচ্ছে। তো দেখো এই যে অনুপাতগুলো, আমাদের ডিফারেন্সগুলো দেখো, যে 4 আর 1-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, আর 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। এই 2টাকে এই দিকে গুণ করে দেবে, এই 3টাকে এই দিকে গুণ করে দেবে, তাহলে কত হচ্ছে আমাদের 4 দুগুণে 8/2, আর এখানে হচ্ছে 3 3 9/3। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত বেড়েছে, 1 বৃদ্ধি পেয়েছে। এই 1 মানেই কত বছর আমাদের বলা রয়েছে, 5 বছর পর। তাহলে 1 মানেই যদি আমাদের 5 বছর হচ্ছে, তাহলে আমাদের বর্তমান বয়স এইটার সাথে 5 গুণ করে দিলে আমাদের হয়ে যাবে 5 × 8 = 40, মানে পিতার বর্তমান বয়স 40, আর পুত্রের হবে 5 দ্বারা গুণ করো, 5 দুগুণে 10, তাহলে পুত্রের হচ্ছে 10 বছর। আমাদের চেয়েছে পুত্রের বয়স, তাহলে এটা হয়ে যাবে পুত্রের বয়স 10 বছর। আবার যদি আমাদের বলা হয় যে 5 বছর করে পরে কত হবে, আমাদের এই দুটার সাথে আমাদের 5 দ্বারা গুণ করলে আমরা তাদের মানগুলোও আমরা পেয়ে যাব। দেখো এই প্রসেসটা তোমার মনে হচ্ছে যে এখন হয়তো একটু কঠিন, এর চেয়ে আমি সহজ প্রসেস করতে পারি, বাট তুমি যখন অনেক মানে এই এই প্রসেসটাকে তুমি যখন অ্যাপ্লাই করবে 1-2টা অঙ্কে, আরও অঙ্কে, তখন তোমার স্পিড অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে,
তাহলে দেখো এই অঙ্কটাতে আমাদের কি বলা রয়েছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগে 12 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে 4 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে স্থির জলে নৌকার বেগ কত। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের মনে রাখবে যে স্রোতের অনুকূলে যেটা যাচ্ছে সেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডাউন স্ট্রিম। কি বলি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম কত দেওয়া রয়েছে? 12। আর আমাদের আপ স্ট্রিম যেটা মানে স্রোতের প্রতিকূলে সেটা দেওয়া আছে আমাদের 8 দেওয়া আছে। ঠিক আছে, 4 নয়, ওটা 8। তাহলে দেখো যে আমাদের যদি নৌকার বেগ বার করতে হয়, নৌকার বেগকে আমরা এক্স দ্বারা লিখছি, তাহলে আমাদের কি ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 করতে হয়। আর যদি আমাদের স্রোতের বেগ চাওয়া হয় কখনো, তাহলে সেটা আমাদের ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, এই সূত্রটা আমাকে ফলো করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে চাওয়া হয়েছে তো নৌকার বেগ, তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে 12 প্লাস 8 বাই 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত? 12 8 20 বাই 2 মানে 10। আমাদের 10 কিলোমিটার/আওয়ার হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, এখানে কি বলা রয়েছে যে একটি সংখ্যা 119 দ্বারা ভাগ করলে 19 অবশেষ থাকে বা ভাগশেষ থাকে। সংখ্যাটি 17 দ্বারা ভাগ করলে কত অবশেষ থাকবে। তো দেখো এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস দেখবে যে সংখ্যাটা দ্বারা প্রথমে ভাগ করছে 119 দ্বারা ভাগ করছে, তো 119 আর পরে আমাদের ভাগ করছে 17 দ্বারা। তো এই 119 আর 17-র মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, মানে 17টা এর কোনো গুণনীয়ক বটে কিনা। তো আমরা জানি যে 17-র সাথে 7 গুণ করলে 119 হয়, অর্থাৎ 119 দ্বারা যে সংখ্যাটি বিভাজ্য হবে 17 দ্বারাও সেই সংখ্যাটি বিভাজ্য হবে। কিন্তু পার্থক্য কোনখানে? যে পার্থক্য এখানে অবশেষ 19 যেখানে আছে 119-এর ক্ষেত্রে, কিন্তু 17 দ্বারা তো সেটা আবার বিভাজ্য হচ্ছে। তাহলে 19 17 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকছে? এখানে 17 একে 17, আমাদের 2 ভাগশেষ থাকছে। তাহলে 2 হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্নটি দেখো যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 192 এবং গসাগু হচ্ছে কত? 16। একটি সংখ্যা যদি 64 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে যদি আমরা লসাগুটা বার করি তাহলে এখানে একটু দেখো যে গসাগু কি হয়, যে দুটি সংখ্যার ক্ষেত্রেই আমাদের সেম হয়। তাহলে আমরা কি জানি যে আমরা যখন বার করি তখন গসাগুর দ্বারা পুরো সংখ্যাটা দুটো সংখ্যায় ভাগ যায়, তারপরে কি নিচে তাদের অনুপাতগুলো থাকে। তাহলে এখানে 16 রয়েছে, এইখানে যদি আমরা ধরি এইখানে আমাদের অনুপাত, দুটি সংখ্যার অনুপাত আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। আচ্ছা এক্স ওয়াই বাদ দাও, এক্স ইন্টু ওয়াই এখানে, আর এই তিনটার গুণফল হয়ে যাবে আমাদের কত? লসাগু হচ্ছে কত? 192। তো এইবারে দেখো আমাদের বলা কি রয়েছে যে একটি সংখ্যা 64 হলে, তাহলে 64 মানে কি, আর দুটি সবচেয়ে প্রথমে দেখো 192কে দ্বারা আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 16 একে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে 12 হয়ে যাচ্ছে। এবারে দেখো 64 করতে গেলে আমাদের 16কে কত দ্বারা ভাগ করতে হয়? 4 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই যে রেশিও আছে 16, দেখো 16 দ্বারা ভাগ করে দিলাম, এই x/y সমান আমাদের হচ্ছে x/y সমান হচ্ছে 12। তো তার মধ্যে দেখো 4 এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে বাকি বাঁচলো কে? 3। তাহলে অপর সংখ্যাটা কি? 16 দ্বারা 3কে গুণ করলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 16 গুণিত 3 মানে হয়ে যাচ্ছে 3 16 48। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। তারপরে দেখো 5,000 টাকা 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? ঠিক আছে, আমরা নর্মাল সূত্র দিয়েও করতে পারি, কিংবা এমনি আমরা একটা প্রসেস আমরা জানি, সেই প্রসেসটা দিয়েও করতে পারি। দেখো প্রথমে কি হচ্ছে যে 2 বছর মানে 2 লিখলাম আর 1 লিখে দিলাম, এটা হচ্ছে প্রসেসটা আমার। এই 5,000-এর 10% কত হয়? 5,000-এর 10% হয় 500, আর এই 500 10% কত হচ্ছে? 50। তাহলে 5 দুগুণে 1,000 প্লাস 1,000 প্লাস 50, 1,050। তাহলে আমাদের কি হচ্ছে যে
চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের 1050 টাকা। সেখানেই যদি আমাদের সরল সুদ হতো তাহলে সরল সুদ হয়ে যেত। এইখানে দেখো সরল সুদটা আমরা পেয়ে যাব। সরল সুদটা কত, প্রথমের অক্ষর যেটা থাকবে সেটা হচ্ছে সরল সুদ। তাহলে 5 দুগুণে 10 মানে 1000, 1000 হবে সরল সুদ, আর চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 1050। নেক্সট অঙ্কে আমরা যাই। 20 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 12 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তবে গড় 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত? দেখো 20 জন ছাত্রের গড় বয়স বলা হয়েছে কত, 12 বছর। তাহলে দেখো এই অঙ্কটা আমরা নর্মাল প্রসেসেও করতে পারি, অথবা একটা মানে শর্ট প্রসেস রয়েছে, সেটাকে একটু তোমরা মনে রাখো। এটার ক্ষেত্রে কী হবে, তোমাদের কনফিউজ হওয়ার সম্ভাবনা একটু কম হয়ে যাবে। কি, সবচেয়ে প্রথমে আমরা লিখি অ্যাভারেজ প্লাস, বাড়লে প্লাস, নয় কমলে মাইনাস, প্লাস মাইনাস চেঞ্জ ইনটু পার্সেন্ট বাড়লো বা কমলো। তাহলে অ্যাভারেজ কত আছে 12, আমাদের এজ বাড়ছে না কমছে, বাড়ছে। কত বাড়ছে, 1 বাড়ছে। পার্সেন্ট সংখ্যা এখন আমাদের কত হয়ে গেছে, 20 জন ছাত্র ছিল, একজন শিক্ষক আমাদের যুক্ত হলো, মানে হয়ে গেল কি 21 জন। তাহলে 12 প্লাস 21 মানে হয়ে যাচ্ছে 33 বছর। তাহলে শিক্ষকের বয়স কত, শিক্ষকের বয়স হয়ে যাচ্ছে আমাদের 33 বছর। একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? তাহলে দেখো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হচ্ছে, কর্ণ ইজকাল টু, বর্গক্ষেত্রের কর্ণ সমান হয়ে যাচ্ছে বাহু রুট টু। তো এখানে আমাদের বলে দেওয়া আছে কি কর্ণ সমান হয়ে যাচ্ছে 10, তাহলে বাহু রুট টু সমান হয়ে যাচ্ছে 10। তাহলে বাহু হয়ে যাচ্ছে আমাদের কত, 10/√2। এবার দেখো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তাহলে এটাকে আমরা গুণ করে দিচ্ছি। ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার বা বাহু গুণিত বাহু, তাহলে 10/√2 গুণিত 10/√2। তো √2 গুণ হয়ে আমাদের 2 বার হয়ে গেল, আর 10 10 100, 100/2 সমান হয়ে যাচ্ছে আমাদের 50 বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে দেখো। যদি থ্রি এক্স প্লাস 2y সমান 12 হয়, 2x প্লাস 3y সমান 13 হয়, তবে x প্লাস ওয়াই সমান কত? দেখো নর্মালি এখানে আমাদের কিছু করার প্রয়োজনই নেই, অনেক কিছু করা আছে। দেখো এটা অল্টারনেট করা আছে সংখ্যাগুলো, দেখো 3x প্লাস 2y আর এখানে 2x প্লাস 3y করা আছে। একদম ইজি জিনিস কি হচ্ছে যে দুটাকে যোগ করে দাও। 3x প্লাস 2y সমান 12, আর 2x প্লাস 3y সমান হয়ে যাচ্ছে আমাদের 13। দুটাকে যোগ করো, কত হচ্ছে যে 5x প্লাস 5y সমান হয়ে যাচ্ছে আমাদের 25। 5x এর এখানে আমাদের x প্লাস ওয়াই খুঁজেছে, মানে 5 কমন নিয়ে নাও, তাহলে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 25। এই 5টা ওই পারে নিয়ে গেলে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 5 5 25। এক্স প্লাস ওয়াই সমান আমাদের কত বার হয়ে গেল, এক্স প্লাস ওয়াই সমান আমাদের বার হয়ে গেল 5। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের এতগুলো কোয়েশ্চেন ছিল, 25টা কোয়েশ্চেন আমরা করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমরা প্রতিদিন অঙ্ক নিয়ে আসবো 25টা করে। কোনো প্রবলেম যদি থাকে তাহলে 1-8 দিন আমাদের বাদ যেতে পারে, বাকি আমরা চেষ্টা করবো যে সবসময় এই সেশনটা আমরা নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোবাসা দেখাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা প্রতিনিয়ত এই কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে থাকবো, যেটা তোমাদের স্কিলকে আরও অনেকটা ইমপ্রুভমেন্ট করবে। সাথে সাথে শুধু আমরা প্র্যাকটিস করব না, অনেক কিছু থিওরিও আমরা বলে দিচ্ছি যে কিভাবে করতে হয়, কিভাবে তুমি স্পিডটা ওখানে আমরা বাড়াতে পারবো, ওই জিনিসগুলোও আমরা নিখুঁতভাবে আলোচনা করছি। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করে রাখি যে আমাদের একটা অফলাইন সেন্টার এখানে খোলা হয়েছে পুরুলিয়াতে, পুরুলিয়ার দুলমি নডিয়ার 40 কোয়ার্টার্সের কাছে।
বিবেকানন্দ স্ট্যাচুর অপোজিটে যেটার নাম রয়েছে ডিএস এডুকেশনাল ইনস্টিটিউট। তো ডিএস অর্থাৎ ড্রিম ফর সাকসেস। তো কেউ যদি প্রপারলি একটা গাইডেন্স কারো যদি প্রয়োজন হয়, ঠিক মতো তোমরা যদি প্রিপেয়ার করতে চাও, তাহলে তোমরা এখানে অবশ্যই ভর্তি হতে পারো। আমাদের আরও অনেক টিচার রয়েছে যারা কি তোমাদের ভালোভাবে গাইড করবে এবং তোমাদের লক্ষ্যে পৌঁছাতে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের আমাদের এতটাই থাক। পরবর্তী সেশনে আমাদের দেখা হচ্ছে।